প্রতি বিপ্লব, জাতীয় সঙ্গীত, জঙ্গি তত্ত্ব। দি এক্সিকিউটিভ টাইমস 2.0 থেকে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা। কিছুদিন হলো আমাদের দেশে একটা বিপ্লব ঘটে গেছে। অনেকে বলেন এটা বিপ্লব না, এটা গণ অভ্যুত্থান। কিন্তু গণ অভ্যুত্থান এবং বিপ্লবের মধ্যে পার্থক্য রয়ে গেছে। গণ অভ্যুত্থান যেখানে আকস্মিক হতে পারে, সেখানে একটা বিশেষ লক্ষ্য নাও থাকতে পারে। কিন্তু যেটা আমরা বিপ্লব বলি, সেখানে একটা উদ্দেশ্য থাকবে, লক্ষ্য থাকবে এবং সেখানে সাধারণত রাষ্ট্র ক্ষমতায় যারা থাকে তাদেরকে জোর করে তাড়িয়ে দেওয়া হয় এবং অনেক সেখানে রক্তপাতও ঘটে। বাংলাদেশে যে বিপ্লবটা ঘটে গেছে তার ব্যাপারে একটা জিনিস লক্ষ্য করা যায় যে প্রথম দিকে কিন্তু এটা ঠিক বিপ্লব আকারে আন্দোলন হয়নি। এটা হয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলন। বৈষম্য বিরোধী আন্দোলন এবং কোটা বৈষম্য বিরোধী আন্দোলন, টু বি স্পেসিফিক। কোটা থেকে বৈষম্য যেটা হয়েছে সেই বিরোধী আন্দোলনটা হয়েছে এখানে। কিন্তু এই বৈষম্য বিরোধী আন্দোলন একটা পর্যায়ে গিয়ে এক দফা এসে যায়, সেটা হলো যে শাসক গোষ্ঠীকে বিতাড়িত করতে হবে, হাসিনার পদত্যাগ চাই। এইখানেই এই পুরো আন্দোলনটা বিপ্লবের রূপ নেয়। বিপ্লবে আমরা জানি যে এখানে একটা ইউনিফাইং অ্যাসপিরেশনাল আইডিওলজি থাকতে হয়, যেটা এই যে এক দফা হয়েছিল তার মধ্যে একত্রিত করা যে ভাবাদর্শটা সবাইকে এক করে, সেটা এখানে ছিল যে সবাই চেয়েছিলেন এই সরকারকে, বিশেষ করে শেখ হাসিনাকে চলে যেতে হবে। অত্যাচারিত হয়ে এখানে আমরা জানি তার অনেক কাহিনী আমরা জানি, আমরা কিভাবে অত্যাচারিত হয়েছে, কত লোক মৃত্যুবরণ করেছে। সুতরাং একটা বিপ্লব, এই বিপ্লবের কিন্তু প্রতি বিপ্লব থাকে, বিভিন্ন দেশেও প্রতি বিপ্লব হয়েছে। এই প্রতি বিপ্লবটা অনেক জায়গায় সাকসেসফুল হয় নাই, মানে বেশিরভাগ জায়গায় সাকসেসফুল হয়নি। দুই একটা জায়গায় হয়েছে। এক জায়গা হলো ইরানের ব্যাপার, সেখানে ইরানের শাহকে বিতাড়িত করা হলো বিপ্লবের মাঝে, কিন্তু পরে যারা মৌলবাদী ইসলামিস্ট যারা, তারা সেই ক্ষমতা দখল করে প্রতি বিপ্লবের মাধ্যমে। এখন আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে প্রতি বিপ্লবের সম্ভাবনা কি? প্রতি বিপ্লব সাধারণত না, সবসময় দুই রকম হয়। একটা হলো আভ্যন্তরীণ প্রতি বিপ্লব, আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল অর্থাৎ আন্তর্জাতিক প্রতি বিপ্লব। আন্তর্জাতিক প্রতি বিপ্লবে সেটা হলো প্রতি বিপ্লব যে সেখানে, যেমন আমাদের দেশের ক্ষেত্রে বিদেশ অর্থাৎ পার্টিকুলারলি ভারতের ব্যাপার, ভারত প্রতি বিপ্লব ঘটাতে পারে। সেখানে দুটো মানে অছিলা দিয়ে, একটা হলো হিন্দুদের উপর নির্যাতন করা হচ্ছে, তাদেরকে রক্ষা করতে হবে। আরেকটা হলো এখানে ইসলামিক মৌলবাদ বিস্তার করছে, এটা টেররিস্টরা আস্তে আস্তে দখল করছে এই সরকারে আসছে এবং সেটা আমাদের জন্য হুমকি স্বরূপ হতে পারে। এটা হলো ইন্টারন্যাশনাল যে কাউন্টার রেভলিউশন, তার চেহারা এবং আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে। আর আভ্যন্তরীণ ক্ষেত্রে দুরকম হতে পারে। একটা হচ্ছে যারা এই বিপ্লবকে মেনে নেননি, সংখ্যা অত্যন্ত কম থাকে, কারণ যারা বিপ্লব করেন তারা নিশ্চয়ই জানেন যে সমস্ত অনেক লোকের তাদের পেছনে আছে, তাদের সমর্থন আছে, কিন্তু কম হলেও তারা নিজেদের গোড়া শক্ত করে তারা বিপ্লব করতে পারেন। আরেকটা হলো যারা বিপ্লব করে, মানে বিপ্লবী যারা, তাদের নিজেদের মধ্যে গন্ডগোলের কারণে প্রতি বিপ্লব ঘটতে পারে। আমাদের দেশে আমরা যদি ধরি বাইরের দেশের প্রতি বিপ্লব ঘটানোর ক্ষমতা অর্থাৎ ভারতের, সেক্ষেত্রে আমরা জানি যে এই দুটো জিনিসই ভারত মানে প্লে করছে, এই কার্ড দুটো। একটা হলো ওই যে বললাম এখানে হিন্দুদের নির্যাতন করা হচ্ছে, এবং আরেকটা হচ্ছে যে এখানে মৌলবাদী ইসলামিক যারা আছেন অলরেডি ঢুকে পড়েছেন, মানে ডক্টর ইউনূসকে তার মানে শাসন ব্যবস্থায় তারা ঢুকে পড়েছে। এই জিনিসটা তারা অলরেডি এই বয়ানটা দিচ্ছে, কিন্তু সেটা ধোপে টেকে নেই এই জন্য যে এখানে আন্তর্জাতিক মিডিয়া প্রমাণ করে দিয়েছে যে আমাদের বাংলাদেশে এখানে ঠিক হিন্দুদের উপর সেরকম কোনো অত্যাচার প্রথম দিকে হয়তো কিছুটা হয়েছে, সেটাও আবার হিন্দুদের কারণ না। সেখানে হচ্ছে যে আগেকার যে সরকার, তার সঙ্গে
মিলে যে সমস্ত অন্যায় করা হয়েছে সেই কারণে তাদের কিছু কিছু মানুষকে তাদেরকে সাজা ভোগ করতে হচ্ছে, এবং সেটা সাধারণ মানুষের কাছ থেকে, অর্থাৎ যেটাকে মব জাস্টিস বলা হয়, সেখান থেকে এই কাজটা হয়েছে। এটা প্রথম থেকে, কিন্তু তারপরে কিন্তু এই জিনিসটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এটা আমরা সবাই জানি, ইন্টারন্যাশনাল মিডিয়াতেও এটা বারবার প্রচারিত হচ্ছে। সেটা হলো যেখানে যারা এমনকি যাদেরকে ভারত ইসলামিস্ট বলে, মানে যারা মৌলবাদ বলে, অর্থাৎ টেররিস্ট বলার মতো মানে বলতে চায়, যেমন জামাত ইসলাম, তাদের ছাত্র সংগঠন এরা, এবং মাদ্রাসার ছাত্ররা, এরা সবাই কিন্তু হিন্দুদেরকে প্রোটেকশন দিয়েছে। এই দুটো কিন্তু ধোপে টেকে নেই। সুতরাং আমরা জানি যে এটা এই প্রতি বিপ্লবের সম্ভাবনাটা খুব কম। ভবিষ্যতে হবে কিনা সেটা নির্ভর করবে পরিবর্তিত পরিস্থিতির উপরে। যদি এখানে আবার নতুন করে কোনো মানে ঝামেলা শুরু হয়ে যাওয়া হিন্দুদের উপরে, অথবা ইসলামী যারা মৌলবাদী আছে তাদের যদি উত্থান ঘটে, তবে সেটা ঘটার সম্ভাবনা নেই বললে চলে। এখন অভ্যন্তরীণ হিসাবে আভ্যন্তরীণ যে কাউন্টার রেভলিউশন, প্রতি বিপ্লব, সেখানে যারা বিপক্ষে ছিলেন তারা মানে আস্তে আস্তে তাদের নিজেদের অবস্থানকে শক্ত করে তারা মাথাচাড়া দিয়ে উঠবেন। এখনো সেভাবে ওঠেন নাই। আরেকটা আছে নিজেদের মধ্যে, অর্থাৎ যারা বিপ্লবী তাদের মধ্যে গন্ডগোল যদি হয় আর কি। তো ইদানিং একটা জিনিস শুনেছি, সেটা হলো যে বিপ্লবীদের মধ্যে কিছুটা মতানৈক্য রয়ে গেছে। তো মতানৈক্য থাকাটা একটা কথা, তাদের মধ্যে বিভেদটা তো আলাদা। তো আশা করি তাদের মধ্যে বিভেদ হওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ ইতিমধ্যে আরেকটা তারা এই যারা বৈষম্য বিরোধী আন্দোলন যারা করেছে ছাত্র সমাজ, তারা নিজেদের একটা সংগঠন এবং রাজনৈতিকভাবে নিজেদেরকে প্রতিষ্ঠা করার জন্য সংগঠন মানে তৈরি করেছে, এবং সেটা নিয়ে কাজে এগিয়ে যাচ্ছে। এখন যারা ভেতর থেকে যারা বিরোধিতা করেননি বা চাননি যে এরকম বিপ্লব হোক, তারা কিন্তু মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করতে পারেন। এখন কিছু কিছু সিগন্যাল যেটা পাচ্ছি আমরা, সেখানে দুর্ভাগ্যবশত আমরা কিছু কিছু লোককে দেখি যারা আগে হয়তো এই আন্দোলনের সঙ্গে একেবারেই সম্পৃক্ত ছিলেন না, বা এটাকে নিন্দা করেছেন, অথবা চাননি যে এরকম একটা বিপ্লব ঘটুক, তারাও পর্যন্ত সামনে এগিয়ে আসছেন। একটা ছোট্ট ঘটনা আমি বলি, সেটি হলো যে আমাদের ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আজমি সাহেব একটা কথা বলেছিলেন, সেটা হলো যে জাতীয় সঙ্গীতকে বাতিল করতে হবে। এখন এর বিপরীতে আমরা দেখলাম যে 48 জন নাগরিক তারা একটা বিবৃতি দিয়েছেন। এখন ব্যাপারটা হলো যে এই বাক স্বাধীনতার জন্য কিন্তু এই বিপ্লবটা ঘটেছে, এবং তারা বলছেন কি, যারা বিবৃতি দিয়েছেন তারা বলছেন যে মানে বাক স্বাধীনতা মানে এই না যে যখন খুশি তাই বলবে। এখন যে যখন, এবং তার ভাষাটা যদি মানে দেখা যায় বিবৃতির, তাহলে দেখা যাবে একটা প্রচ্ছন্ন ভয় দেখানোর একটা ইঙ্গিত রয়ে গেছে সেখানটা, মানে ভীতি প্রদর্শনকারী একটা ইঙ্গিত রয়ে গেছে। এখন এই যে বাক স্বাধীনতা অজুহাতে তারা এই বিবৃতিটা দিলেন, তারা কি ভেবেছিলেন যে ব্রিগেডিয়ার জেনারেল আজমি সাহেব যে কথাটা বলেছেন অবসরপ্রাপ্ত, ওনার তো একটা বাক স্বাধীনতা আছে, উনি তো তার ওপিনিয়ন দিতে পারেন, তার মতামত দিতে পারেন। এখন তারা মনে করছেন, তারা বলছেন যে জাতীয় সঙ্গীতকে নিয়ে এটা বলা ঠিক না, এবং এটা আমাদের স্বাধীনতা মানে যে চেতনা তার বিরোধী। এখন প্রশ্ন হলো যে আজমি সাহেব তো এটা বলতে পারেন যে ভাই আমি এটা বললাম, এটা আমার মত, এটা নিয়ে ডিবেট হোক, আপনি আপনাদের মত দেন, আপনারা বলেন না বদলানো যাবে না, আমি বলছি বদলাতে হবে, আমি যুক্তি দিয়েছি, আপনারাও যুক্তি দেন, বদলানো যাবে না, এইটুকু পর্যন্ত ঠিক ছিল। কিন্তু আপনারা কিছুটা একটু ভয় দেখিয়ে কথা বলবেন, আপনারা আবার সেই মানে স্বাধীনতার কথা বলবেন, স্বাধীনতার বিরোধী এই সমস্ত মানে অভিযোগগুলো আনবেন, এটা তো ঠিক না। একটা জিনিস মনে রাখতে হবে, জাতীয় সঙ্গীত কিন্তু ধর্মগ্রন্থ না যে এর বিরুদ্ধে কিছু বলা যাবে না। পৃথিবীর বহু জায়গায় জাতীয় সঙ্গীত বদল করা হয়েছে, জাতীয় সঙ্গীতের কথা পরিবর্তন করা হয়েছে, এবং জাতীয় সঙ্গীত যে আমরা জানি
আমাদের দেশের যে জাতীয় সঙ্গীত, সেখানে আমরা দেখেছি যে এর ইতিহাসটা, এটা নিয়ে আলোচনা হয়েছে যে সেটা ভারত থেকে এসছে ১৯০৫ সালে, যেটা বঙ্গভঙ্গ হয় তার প্রেক্ষিতে কিন্তু এই মানে গানটি রচনা করা হয়েছিল। এবং অনেকে বলেন যে এই গানের সুরটাও এটা নকল করা, এবং এটা তো যাই হোক। এখন আমি নিজে আমি আমি রবীন্দ্রনাথকে ভালোবাসি, আমি নিজে ব্যক্তিগতভাবে। এবং ব্যক্তিগতভাবে যদি আপনি আমাকে প্রশ্ন করেন যে ভাই তুমি কি জাতীয় সঙ্গীতকে বদল করতে চাও? আমি বলব না, জাতীয় সঙ্গীতকে আমি বদলাতে চাই আমি না। কিন্তু তার মানে এই না যে ব্রিগেডিয়ার জেনারেল আজমি সাহেব বলছে বদলাতে হবে, সেটা আমি তাকে বলতে দেব না। তার বলাটা ভুল হয়েছে। তিনি দেশদ্রোহিতার কাজ করছেন। এই সমস্ত আমি বলব না। আমি জানি না কেন এই বিবৃতিতে একজনের নাম আছে, আমি যাকে শ্রদ্ধা করি, তাকে আমি ব্যক্তিগতভাবে চিনি, যদিও তার আমি ছাত্র নই, প্রফেসর ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী সাহেব। আমার বিশ্বাস যে উনি এই বিবৃতিটা পড়ে দেখে সই করেননি, অথবা তিনি হয়তো সই করেননি, বলেছেন ঠিক আছে আমার নামটা ছেড়ে দাও। আমি জানি না কি ঘটনা ঘটেছে। তো এখন এই যে জাতীয় সঙ্গীত নিয়ে যে কথাবার্তা হচ্ছে, এখানেও কিন্তু কিছুটা ওই যে প্রতি বিপ্লবের দুর্গন্ধটা পাওয়া যায়। কারণ এই যারা মানে ৪৮ জন নাগরিক, তাদের মধ্যে কিছু, কিছু নাম আছে যারা আমরা জানি যাদের অতীত ভালো না। অর্থাৎ তারা আমাদের দেশে গণতন্ত্রের বিরোধী ছিলেন। গণতন্ত্রের বিরুদ্ধে এই জন্য যে ১/১১ সরকারের সময় তাদের যে ভূমিকা, সেটা আমাদের কাছে গ্রহণযোগ্য না, এরকম অনেকে আছেন। আরেকটা ব্যাপার হলো যে এই যে ১৫ বৎসরে যে দুর্নীতি হয়েছে, দুর্নীতির পাহাড় জমেছে, সেখানে কিন্তু দুর্নীতি দমন কমিশন এমন মানে আম ঠিক জোর করে বলেনি, এমনভাবে প্রচার করেনি, যেটা আগের সরকারের সময় প্রচার করেছিল। তখন তারা বলেছে শাস্তিযোগ্য, খুব বেশি রকম শাস্তিযোগ্য অপরাধ হয়, তাকে শাস্তি দিতে হবে। একটা নাম আমি বলছি, সাকিব আল হাসান, নামকরা ক্রিকেটার। অনেকেই বলেন যে সাকিব আল হাসানকে আমরা কেন তার বিরুদ্ধে বলছি? আমরা আমরা অবশ্যই আমরা নিউজ পেপার পেয়েছি, গণমাধ্যমে পেয়েছি তার কীর্তিকাণ্ডের কথা। আমরা জানি শেয়ার বাজারে মানে অন্য নামে, মিথ্যা নামে তিনি বিনিয়োগ করেছেন, এবং বিনিয়োগ করে অনেক হাজার, হাজার কোটি, কোটি টাকা তিনি উঠিয়ে নিয়েছেন ওখান থেকে। এবং অনেকে বলেন যার স্বর্ণ চোরা কারবারের সঙ্গেও তার কিছুটা সম্পর্ক হয়ে গেছে। এগুলো সবই কিন্তু ক্রিমিনাল অফেন্স। এটা মানে যদি বলি যে না এটা কিছু না, এটা করা যাবে না, এটা ক্রিমিনাল অফেন্স। এখন তাকে যদি আমরা ক্লিয়ার না করতে পারি এখান থেকে, তার আগে আমরা কেন তার সম্পর্কে এত রকম ভালো কথা বলবো? আমার অবাক লাগে যখন ক্রিকেটার এই শান্ত, আর এমনকি তামিম পর্যন্ত বলছে আমরা সাকিবের পাশে আছি। কার পাশে আছো তুমি? সাকিব ভালো খেলে, ঠিক আছে, সেজন্য তুমি আছো? নাকি সাকিবের কাণ্ডকীর্তি ভালো সেজন্য আছো? যদি ভালো খেলো বলো, সে যদি তোমার খারাপ কাজ করে অথচ ভালো খেলে, তার জন্য আছো। তাহলে আমি বলব যে শয়তান যদি এসে ৬-৭ টা একবার ছক্কা মেরে দেয়, অথবা মানে ১১ টার ইয়ের মধ্যে, উইকেটের মধ্যে যদি ৫০ টা উইকেট নিয়ে নেয়, তাহলে কি তুমি বলবে যে হ্যাঁ, হ্যাঁ শয়তান খুব ভালো, আমি তাকে সাপোর্ট করব? এটা ঠিক না। এটা ঠিক না। এবং এটা ক্রিকেটের যে মোরাল যেটা আছে, এটা নষ্ট করে দেবে। সুতরাং এদেরকে আম একটা এইভাবে ছেড়ে দেওয়া যাবে না। জিজ্ঞাসাবাদের মধ্যে আনতে হবে। আমার মনে হয় ডক্টর ইউনূসের যে সরকার, এটা আ ওই যে আ আমরা জানি যে সাউথ আফ্রিকাতে আ ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন যে কমিটি হয়েছিল, অর্থাৎ নেলসন ম্যান্ডেলার, সেই অনেকটা হলেও নেলসন নেলসন ম্যান্ডেলার পথেই হাঁটছেন মনে হচ্ছে। অনেকটা শাস্তি না দেওয়ার পক্ষে বোধহয় আছেন। এবং এটার কারণও আছে, কারণ এইরকম সময়ে যদি সবাইকে আমরা শাস্তি দেই, সবকিছু যদি বাছবিচার করতে চাই, তাহলে শেষ পর্যন্ত হয়তো কিছুই থাকবে না। তবু, তবু একটা জিনিস মনে রাখতে হবে, যারা প্রতিবিপ্লব ঘটাতে চায়, তারা সুযোগ সন্ধানী। আমরা
ভুল করেও যেন তাদেরকে কোনো সুযোগ সৃষ্টি না করে দেয়। আবার দেখা হবে।